আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক হবে রাষ্ট্র ও জনগণের সঙ্গে, বিমস্টেক সম্মেলনে বলেছে ভারত। হাসিনাকে ফেরত পাঠাতে চূড়ান্ত আলোচনা হয়নি মন্তব্য। বাংলা নববর্ষ ঘিরে দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার নামে র্যালি হবে কিনা 10 এপ্রিল জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। 24-এর গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতার অভিযোগ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি। যুবলীগ নেতা ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ। এবং ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বিএনপির তাগিদ। প্রতিবাদের নামে লুটপাট না করার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন বিমস্টেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেছেন, বাংলাদেশ বিরোধী চক্রান্তে ভারতের মাটি যেন ব্যবহার করা না হয়। সম্মেলনে এমন প্রস্তাবে ভারত বলেছে, কোনো ব্যক্তি নয়, তাদের সম্পর্ক রাষ্ট্র ও জনগণের সঙ্গে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থাইল্যান্ডে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আগামী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারের দায়িত্বও বুঝে নিয়েছেন তিনি। এবারের সম্মেলনে বিশ্ব নেতারা ছাড়াও বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বিমস্টেকে বাংলাদেশের অর্জন নিয়ে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আয়োজনে সংবাদ সম্মেলন। দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্ররা যেমন আছেন, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে। সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা যোগসূত্র এবং 2 অঞ্চলের যে ইকোনমিক ডায়নামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে, সেই পটেনশিয়াল তার আছে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন। সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানতে চান সাংবাদিকরা। বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রত্যাপনের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যর্পণ সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন সেইটার সুযোগ যেন ভারত সরকার তাকে না দেয়। সরকার পরিবর্তনের সময় আসলে 5-7 দিন সরকার ছিল না, সে সময় নানান রকম ঘটনা ঘটেছে এবং যে দলের পতন ঘটেছে তাদের মুসলমান হিন্দু নির্বিশেষে তাদের নানা রকম হামলা হয়েছে, দুঃখজনক। কারণ আইনটা হাতে নিয়ে নেওয়া উচিত নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলে একটা নিজেদেরকে অভিহিত করি, সেই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের বড় একটি অংশ আগামী বছরের ঈদ যেন নিজ ভূমি রাখাইনে করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনা হলেও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীন ও বিমস্টেক সফর থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও চীনের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। তিস্তা নদীতে প্রকল্প তৈরি ও বাস্তবায়নের বিষয়টি চীন ও ভারত যে কারোর জন্য উন্মুক্ত বলে জানান তিনি। পান্থর রহমান জানাচ্ছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন ও বিমস্টেক সফর নিয়ে জানতে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাংবাদিকরা।
প্রশ্নের বেশিরভাগই ইউনুস মোদি বৈঠক এবং দুদেশের সম্পর্ক প্রসঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। বাংলাদেশের স্বার্থ রক্ষা হলে তিস্তা প্রকল্প যে কারো জন্য উন্মুক্ত বলে জানান উপদেষ্টা। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যা সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা MOU আছে এ ব্যাপারে। আমরা ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। উপদেষ্টা জানান, চলতি মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সময়ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। চলমান বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের শীর্ষ বিনিয়োগকারী ও দেশের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সাউথ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দেন ইং-ওয়ান কর্পোরেশনের চেয়ারপারসন কি হাক সুং। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চলমান বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠক করছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হ্যাস। পিটার হ্যাসের নেতৃত্বে US বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছে। শীর্ষ মার্কিন বিনিয়োগকারীরাও প্রতিনিধি দলে রয়েছেন। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময়ে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাটা ও KFCর দোকানে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গল শোভাযাত্রার নাম এখনও ঠিক হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। রফিকুল বাশার জানাচ্ছেন। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এবার নানা আলোচনা হয়েছে। ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে এ নিয়েও আগ্রহ সবার মধ্যে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বিশেষ সভা শেষে জানানো হয় সারা দেশে উৎসব সুষ্ঠুভাবে উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হতে পারে। যে শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে। ইসরায়েল বিরোধী প্রতিবাদের সময় দেশের বিভিন্ন স্থানে বাটা ও KFCতে লুটপাটের ঘটনায় 49 জনকে আটক করা হয়েছে। এমন লুটপাটের ঘটনা যেন আর না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে জায়গায় গুলি ঘটছে ওই যেগুলির নিরাপত্তা দেওয়া আমাদেরই দায়িত্ব। যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। 2-4 জন বেশি উদ্যোগে অপকর্মটা করে ফেলে, এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায় না, এটা কোনো উদ্দেশ্য হয় না, হঠাৎ ঘটে গেছে। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার চূড়ান্ত নাম 10ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।
রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন তুরিন আফরোজ। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। 24-এর গণ অভ্যুত্থান চলাকালে 4 আগস্ট উত্তরার বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল জব্বার। এ ঘটনায় বাদী হয়ে গত 27শে মার্চ উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনা ও তুরিন আফরোজ সহ 50 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে 7 এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতে হাজিরের পর তুরিন আফরোজের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন আসামি নিজেই। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জাকির হোসেনের আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা যারা আরও তার সঙ্গে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন পরিকল্পনা এবং ষড়যন্ত্রে তারা যারা জড়িত ছিল তাদেরকে বের করা, এটার জন্য বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন তুরিন আফরোজ। রাজনীতির মাঠ থেকে বিদায় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আয়নাঘর সহ ক্রস ফায়ার, গুম, এইসব বিষয়ে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন হলো ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন আফরোজের বিরুদ্ধে নীলফামারীর জলঢাকায় আরও একটি হত্যা চেষ্টা মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় 9 জনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে 16 এপ্রিল জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়ায় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, ওসি আরাফাত হোসেন সহ 3 জনকে 16 এপ্রিল হাজির করা হবে। মাজহর হক মান্না জানাচ্ছেন। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা সহ 9 জনকে হত্যা করা হয়। আহত হন 459 জন আন্দোলনকারী। ঘটনার দিন চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ অস্ত্র হাতে হামলার পাশাপাশি অস্ত্র সরবরাহের কাজে যুক্ত ছিলেন বলে প্রমাণ পেয়েছেন তারা। তাকে গ্রেপ্তার দেখানো এবং সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশন আবেদন জানালে আদেশ দেন আদালত। 3 নম্বর আইটেমে ছিল চট্টগ্রামের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে জুলাই আগস্টে, সেই মামলাটির তারিখ নির্ধারিত তারিখ ছিল আজকে। সেখানে আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা 1 দিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন আগামী 16 এপ্রিল। আশুলিয়ার মরদেহ পোড়ানোর ঘটনায় 3 পুলিশের বিরুদ্ধে আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। আশুলিয়ার যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে, সেখানে 3 জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। এটার তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে আমাদের হাতে। তদন্তের সময় বোমা পাওয়ার বিষয়ে কথা বলেন গুমের ঘটনায় অভিযোগ করা ব্যক্তিরা। না, আমি বলি এটা আর্মির কাছে ছিল না, এটা ওই যে আমাদের র্যাব হেডকোয়ার্টার পাশে পুলিশের তত্ত্বাবধানে ছিল। হয়তো আর্মির প্রতিনিধি ছিল না, আমি বলি ওখানে বোমা ছিল, মানে বোমা উদ্ধারকৃত বোমা ছিল। উদ্ধারকৃত বোমাগুলি রাখার একটা বিধান আছে, এটা রাখা যায় না, এটাকে এক্সপ্লোশন করে দিতে হয়। এটা হয়তো পারে উদ্দেশ্য প্রণীত, আমরা এটা জানি না। স্যাররা বলেন না এই কারণে, যেহেতু উপদেষ্টা ভিজিট করেন নাই, প্রধান উপদেষ্টা বললে হয়তো বিব্রত অবস্থায় পড়বেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার বাংলাদেশেই হবে, প্রয়োজনে আইসিসির কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের নামে লুটপাট না করারও আহ্বান জানিয়েছেন তারা। গণহত্যাকারী ইসরায়েলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবৈধ আওয়ামী লীগ সরকার সহায়তা করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। রাহুল রায় জানাচ্ছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিবাদ হচ্ছে, পালন করা হচ্ছে নানা কর্মসূচি। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রদল। ছাত্রদলের নেতাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন মানববন্ধনে। বাংলাদেশের মানুষ সারা জীবন এই
আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতারই পালন করেছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। তারা বলেন সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করলেও তা উপেক্ষা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মানবতার স্বার্থে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সবারই দাঁড়ানো উচিত। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পকে চিঠি দিতে এত তাড়াহুড়ার দরকার ছিল কিনা প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ রেহমান সোবহান। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং এর প্রভাব নিয়ে এক আলোচনায় তিনি বলেন, আগে চিঠি দেওয়ার মানে এই না যে বেশি সুবিধা দেয়া হবে। বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রকে শিল্পায়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় কতটা সফল হবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রিজভী নওয়াজ জানাচ্ছেন, গত বুধবার বাংলাদেশের ওপর নতুন করে ৩৭% মার্কিন শুল্ক আরোপের ঘোষণার ৫ দিন পর সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ইউএসটিআর বরাবর আরও একটি চিঠি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। প্রধান উপদেষ্টা চিঠিতে আগামী ৩ মাসের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ সহ যুক্তরাষ্ট্র থেকে বাড়তি তুলা আমদানি, সয়াবিন এবং অন্য পণ্য আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর আলোচনায় বিষয়টি নিয়ে কথা বলেন অধ্যাপক রেহমান সোবহান। We have somehow immediately responded to this by sending off a letter to the US President. Why we were in such a hurry to do this without working out and understanding the full implications. You have been advising the government when you met them that this will not work and you need to return to Stalinism and go back to a command economy in which Mahmoud will be ordered to import all his cotton from the United States. And then they will be ordered to import all their soya bean from the edible oil industry will be ordered to import and an executive order, and you will get 6 months you will be fined if you do not do that. I mean, they are all private sector people who will be importing their goods from where it is economic for them to actually do so. বাজার অর্থনীতির প্রবক্তা দেশটির হঠাৎ করে এমন নীতি বদলে বিস্ময় প্রকাশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অর্থনীতিবিদ। All my friends over here, ones who were less enthusiastic about market forces, are now great acolytes of market economics, but unfortunately the country from where you learnt all your market economics is now moving away from that process, and you are now having to deal with this new world order. Uncertainty will come in, and uncertainty is the biggest enemy of investment. আলোচনায় গবেষক, ব্যবসায়ী নেতা, ব্যাংকার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব নিয়ে মতামত তুলে ধরেন। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনতে কার্যকর উপায় খুঁজছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের ভোট দান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন বলেন, এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছায় বিভিন্ন দেশের চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। সাদিম মাহমুদ জানাচ্ছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার দিতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে কর্মশালা।
দিনব্যাপী কর্মশালায় অংশ নেন বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ ধরনের কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। Our honorable chief advisor, he has actually committed to the nation that he wants to see. অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। অনেক পর্যালোচনার পর নির্বাচন কমিশন 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে। এই ধরনের কর্মশালা আমাদের সঠিক পথ খুঁজতে সাহায্য করবে। আগামী নির্বাচনেই প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় আমরা খুঁজছি। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সুযোগ করে দিতে পারলে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি ভোট দিতে পারবেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এক ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। প্রায় 10 কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে সাবেক শিল্পমন্ত্রী ও তার স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ঋণের নামে জনতা ব্যাংক থেকে 115 কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি স্পিনিং মিলসের এমডি জালাল উদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গত 24শে সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার হন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। হাসিনা সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় সাবেক শিল্পমন্ত্রী এই সম্পদ অর্জন করেছেন বলে ব্রিফিংয়ে তুলে ধরেন দুদক মহাপরিচালক। সাবেক সংসদ সদস্য নরসিংদী 4 ও সাবেক শিল্পমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় 1,34,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের 2 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিবন্ধিত ব্যক্তিকে যদি কোনো এজেন্সি হজে পাঠাতে না পারে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। প্রয়োজনে এজেন্সির লাইসেন্স ও জামানত বাতিল সহ ফৌজদারি মামলা করা হবে বলেও জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, এখনো পর্যন্ত 10,487 জনের সৌদি আরবে বাড়ি ভাড়া এবং পরিবহন চুক্তি হয়নি। এজেন্সির দায়িত্বহীনতায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান উপদেষ্টা। আগামী 29 এপ্রিল থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হবে। যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবং চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে ABCD এবং যারা হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা করে নাই, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, তাদেরকে পরবর্তী সময়ে তাদের লাইসেন্স বাতিল করে দেবে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 100-রও বেশি। এ নিয়ে নিহতের সংখ্যা 50,750 ছাড়িয়ে গেছে। ওয়াশিংটনে বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাকি আক্তার জানাচ্ছেন। বিশ্বজুড়ে বিক্ষোভ আর নিন্দার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার ভোর থেকে টানা হামলায় 24 ঘন্টায় কমপক্ষে 60 জন নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। অপরদিকে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে বোমা হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালতের গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে বহু বছর লেগে যাবে। দুই নেতা জানান কয়েকটি দেশ গাজাবাসীকে নিতে রাজি আছে। 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবারও হামলার শুরুর পর থেকে গাজায় 4 লাখেরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছেন। এই সময় নিহত হয়েছেন প্রায় 1400 ফিলিস্তিনি। জাকিয়া আক্তার, চ্যানেল আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে চলচ্চিত্র আগন্তুক। পূজা চেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর। সেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খানমো, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে কৃষি সংবাদ। নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে প্রায় 150 বছর ধরে হোগলা পাতা আবাদ হচ্ছে। এই পাতা থেকে তৈরি হচ্ছে কুটির শিল্পের নানা পণ্য, যা বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। কুটির শিল্পের এসব পণ্য তৈরিতে প্রথম ধাপের দড়ি প্রস্তুত করে দিচ্ছেন স্থানীয় নারীরা। সংসারে কাজের পাশাপাশি হোগলা পাতা দড়ি তৈরিতে আগ্রহ বেড়েছে তাদের। নোয়াখালী থেকে আলাদিন শিবলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদ জানাচ্ছেন। জেলার সদর উপজেলার চরমটুয়া, আন্ডারচর সহ কয়েকটি ইউনিয়নের আবাদ হচ্ছে হোগলা পাতা। দেখতে ধান গাছের মতো মনে হলেও উচ্চতা 5 থেকে 12 ফুট পর্যন্ত হয়। দীর্ঘ সময় জমি থেকে কাঁচা পাতা কেটে তা শুকিয়ে তৈরি হচ্ছে দড়ি, চাটাই সহ নানা সামগ্রী। এর সঙ্গে যুক্ত আছে কয়েক হাজার নারী পুরুষ। পাতা দিলে মনে করেন উচি উচ্চা বড় ছোট উসমিয়াল করি হেলাই, আগে ছোট গুণ বানাই হেলাই, শেষে বড় গুণ বানাই হেলাই। এটার থেকে আমরা এখানে মুড়ি ভাঙি, আমাদের এটাই সমকার আছে, আমাদের এটাই ভাল লাগে, আমাদের ইনকাম, আমাদের রুজিও। পাতা দিয়ে মুড়ি পাকে, এরপরে জুড়ি বানায়, খাট বানায়, পাপোশ বানায়, এগুলা দিয়ে জুড়ি বানায়, স্যার বানায়। হোগলার দড়ি থেকে তৈরি হচ্ছে সোফা, পাপোশ, ঝুড়ি সহ কুটির শিল্পের বিভিন্ন পণ্য, যা রপ্তানি হয়ে দেশের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে বিভিন্ন দেশে। বিভিন্ন প্রোডাক্ট তৈরি আর সৌন্দর্য পরিবেশ বান্ধব জিনিস তৈরি হইতেছে। এই সৌন্দর্য জিনিসগুলো বাইরে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2024-25 অর্থ বছরে বাণিজ্যিকভাবে জেলায় 115 হেক্টর জমিতে হোগলা পাতার চাষ হয়েছে। 5,000 টাকা স্প্রেড যদি করা হয়, তারা যদি ইনভেস্ট করে প্রায় 30,000 টাকার মতো পায় পার বিঘাতে। তো এটা একটা ভালো উদ্যোগ। সরকারি সুযোগ সুবিধা পেলে এ খাত থেকে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটকদের পদচারণায় মুখর পাহাড়ি কন্যা রাঙামাটি। সার্বিক নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। দীর্ঘ বিরতির পর পর্যটকদের আগমনে আবারও চাঙ্গা হয়ে উঠেছে হোটেল, রিসোর্ট সহ পর্যটন ব্যবসা। মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। ঈদ কিংবা যে কোনো উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নামে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে। পর্যটক মুখর ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক, সুখী নীলগঞ্জ, শুভলং ঝর্ণা সহ রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান। লেক, পাহাড় আর প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্যে
অভিভূত পর্যটকরা। মজা করছি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। পাহাড়ি রাস্তা, এটা অসাধারণ, ড্রাইভিং এক্সপেরিয়েন্স অসাধারণ। সবাই খুব মজা করছি, ভালো লাগছে সবকিছু মিলিয়ে। ঈদের ছুটিও পেয়েছি। ক্রাউড এখনো কম, কিন্তু ভালোই লাগছে। ভালো লাগছে বিদায়টা, আবার নেক্সট টাইম আবার আসলাম। সার্বিক নিরাপত্তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে টুরিস্ট পুলিশ, কর্মচঞ্চল পর্যটন সংশ্লিষ্টরাও। আমরা যেটা আশা করছিলাম আর আশানুরূপ আমরা টুরিস্ট পাবো। ঈদের ছুটিতে 60 থেকে 70% রুম বুকিং হয়ে গেছে। আশা রাখছি গত বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পর্যটক রাঙামাটিতে আসবে। রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত উদ্যোগ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বুধবার আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক মোহাম্মদ বিন হারুন বলেন, অতীতের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ নিয়ে বিদেশিদের যে নেতিবাচক মনোভাব তা দূর করতেই সরকারের এই উদ্যোগ। দ্বিতীয় দিনে মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে একটি সমঝোতা সই হয়েছে বাংলাদেশি সংস্থা স্পারসোর। এছাড়া ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একই ভেন্যুতে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি বেসরকারি খাত নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সরকার এবং বেসরকারি খাত যৌথভাবে কি করতে পারে তা নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। 184টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে বিশ্বজুড়েই চলছে আলোচনা সমালোচনা। চীনের উপর 34% শুল্ক আরোপ করলে পাল্টা চীনও যুক্তরাষ্ট্রের উপর 34% শুল্ক বসায়। এ অবস্থায় ট্রাম্প চীনকে হুঁশিয়ার করে বলেন, শুল্ক প্রত্যাহার না করলে পাল্টা 50% শুল্ক বসাবেন তিনি। তবে ট্রাম্পের এই বক্তব্যের পর বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে চীন। শুল্কের প্রভাবে এশিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশের শেয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্ক আরোপের প্রভাব পড়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের ক্ষতির পাশাপাশি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফরিদপুর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। ফরিদপুরে আহত হয়েছেন কমপক্ষে 30 জন। সাদাত হোসেন তিতু এবং শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদ জানাচ্ছেন। ফরিদপুরের জুয়াইরে স্থানীয়রা জানান, মোকসেদপুর থেকে ছেড়ে আসা লোকাল বাস ফারিয়া পরিবহন নাগরকান্দা হয়ে ফরিদপুর যাওয়ার সময় জোড়াইর এলাকায় পৌঁছলে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে আঘাত করে উল্টে যায়। এ সময় বিদ্যুতের পিলার প্রায় 7 থেকে 8 ফিট বাসের ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেন। হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ইজিবাইকে করে শীতালিডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন সোহেল রানার স্ত্রী রিপা ও তার ছেলে 6 বছর বয়সী সোয়াদ। পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পেছন থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রিপা ও শিশু সোয়াদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ভর্তির পর সোয়াদেরও মৃত্যু হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। 20 থেকে 35 বছর ধরে পদোন্নতি না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম অঞ্চলের ফরেস্টার ও ফরেস্ট গার্ডরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। নগরের নন্দনকানন এলাকায় ফরেস্ট অফিসের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ ফরেস্টার ও ফরেস্ট গার্ড পদোন্নতি বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। মানববন্ধন থেকে বলা হয়, দাবি আদায় না হলে 28 থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশের বন বিভাগের ফরেস্ট গার্ডদের সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেয়া এবং 4 থেকে 8 মে পর্যন্ত বিভাগীয় দপ্তর ও অঞ্চল পর্যায়ে টানা অবস্থান ধর্মঘট পালন করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সারোয়ার জাহান, সদস্য সচিব জসিম উদ্দিন, মোস্তফা কামাল এবং অন্যরা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে সমাজতন্ত্রের পতন হয়েছে, তাই এদেশের রাষ্ট্রীয় মূলনীতিতে সমাজতন্ত্র রাখার কোনো মানে নেই, বরং ওয়েলফেয়ার বিষয়টি বেশি গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভার এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সংস্কার প্রস্তাবের 166টির মধ্যে 125টির সাথে একমত হয়েছে তার দল। আলোচনার মূল বিষয় ছিল রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভা।
সামগ্রিক বিষয়টা এরকম হয়েছে যে আমি মনে করি যে একটা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন, যা আসে তাই, ইউ ডিসকাস এভরিথিং। তো এরকম করতে হবে, এই প্যান্ডোরার বাক্স বন্ধ করতে পারবেন তো শেষ পর্যন্ত। আমি প্রত্যেকবার বলি, আমি এটা বলতেই থাকবো, ডক্টর ইউনূস একবারও রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেননি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে। এখন ইস্যু আপনি যাই দেন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক হবে রাষ্ট্র ও জনগণের সঙ্গে, বিমস্টেক সম্মেলনে বলেছে ভারত। হাসিনাকে ফেরত পাঠাতে চূড়ান্ত আলোচনা হয়নি মন্তব্য। বাংলা নববর্ষ ঘিরে দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার নামে র্যালি হবে কিনা 10 এপ্রিল জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার তরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। 24-এর গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতার অভিযোগ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি। যুবলীগ নেতা ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ। এবং ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বিএনপির তাগিদ। প্রতিবাদের নামে লুটপাট না করার আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।